নিজেকে বাঁচানোর জন্য যা যা করার সব করছো, ভেবে চিন্তে পা ফেলছো। অথচ আমি চাই পা ফেলার আগে শুধু একটা জিনিসই ভাববো, আজ আমি কতটুকু পথ শান্তিতে পাড়ি দিতে পারবো। সাহিল রাহির কথা শুনে বলল, তোমার এসব কাব্যিক কথাবার্তা বন্ধ করো। আমার তোমাকে যে কোনো মূল্যে প্রয়োজন। আমি আজ আবার বাবাকে নিয়ে তোমাদের বাসায় যাব। আশা করি এইবার আমাকে ফিরিয়ে দেবে না। সাহিল রাহির হাত ছেড়ে দিয়ে চেয়ারে এসে বসল আর বলল, আমি গার্ডকে বলে দিচ্ছি তোমাকে বাসায় নামিয়ে দেবে। রাহি কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে সাহিলের দিকে তাকিয়ে থেকে তার কেবিন থেকে বেরিয়ে পড়ল। অন্যদিকে শান্ত দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছেন শাহবাজ খান। পেছন থেকে তার স্ত্রী বলে উঠলেন, ওরা বেঁচে আছে কিভাবে এইটাই ভাবছো? আমিও এইটাই ভাবছি। এও ভাবছি ওরা এতদিন কোথায় ছিল। শাহবাজ খান কোনো উত্তর দিলেন না, তিনি চুপ করে আছেন। তার স্ত্রী আবারও বলে উঠলেন, তোমাকে দেখে মনে হচ্ছে ওরা বেঁচে আছে, শুনে তুমিও একটুও অবাক হওনি। শাহবাজ খান বললেন, এখানে অবাক হওয়ার মতো কিছুই নেই। ওরা বেঁচে আছে, এটা অবাক হওয়ার বিষয় না। ওরা আমার কেউই না। অরুণিকা তো তোমার ভাগ্নি। হ্যাঁ, এটাই ভাবছি। ও আমার ভাগ্নে, আর ও এত বছর আমাদের কাছ থেকে দূরে ছিল। ওর বাবা মার পর আমরাই ওর আপনজন। কিন্তু ওকে বড় করেছে ওর বাবার বন্ধু ছেলেরা। এমনটা হওয়া উচিত ছিল না। আরাফ আর আহনাফ তো ওর চাচাতো ভাই। ওরা কি মেয়েটার কম অযত্ন করেছে? যাই হোক, বড় তো হয়েই গেছে। শুনেছি আহনাফের সাথে বিয়ে ঠিক হয়েছে। আমার না এই সম্পর্কটাতে মত নেই। চলো দেশে ফিরি, মেয়েটাকে আমাদের সাথে আমেরিকা নিয়ে আসি। তৈমুরকে তো বিয়ে দেবো ভাবছি। অরুণিকার সাথেই না হয় ওর বিয়েটা হয়ে যাক। আর তৈমুর তো আহনাফের চেয়ে ছোট। এত বড় ছেলের সাথে মেয়েটার বিয়ে দেওয়াটা ভালো হচ্ছে বলো? অরুণিকা যখন হয়েছিল ছেলেটা কত বড় ছিল? 10-11 বছরের ছিল তখন। আসলে তুমি ঠিকই বলেছ। অরুণিকার দায়িত্বটা আমাদের নেওয়া উচিত ছিল, আর এখন অরুণিকার দায়িত্ব আমাদের নেওয়া উচিত। আর তমুরের সাথে বিয়ে হলে আমরা নিশ্চিন্ত থাকবো। শাহবাজ খান এইসব বলে আবারও চিন্তিত হয়ে পড়লেন। তিনি ঠিক কোন বিষয় নিয়ে চিন্তা করছেন তা ধরতে না পেরে তার স্ত্রী মিনিট খানেক দাঁড়িয়ে থেকে চলে গেলেন। কিছুদিন পর ইমনের বিয়ের বাজার করার জন্য ইভান একাই আজ মার্কেটে এসেছে। সে দোকানের সামনে দিয়ে হাঁটছে আর ভাবছে কোন দোকানে ঢুকবে। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে হাত নাড়িয়ে বলল, আমাকে চিনেছেন? ইভান ভ্রু কুঁচকে মেয়েটির দিকে তাকিয়ে বলল, বদমাশ লোকেদের হাত থেকে প্রাণপণে বাঁচার চেষ্টা করে সেই মেয়েটি, তাই না? সানায়া হালকা হেসে বলল, আমার ভাগ্যের উপর ভালোই পরিহাস করলেন দেখছি। আপনার তো সেই কপাল, বডিগার্ড নিয়ে ঘোরাঘুরি করা চারটিখানি কথা নয়। সানায়া চোখ ছোট ছোট করে বলল, খুঁজে দিচ্ছেন? মোটেও না। তা আজ আপনার বদমাশ লোকগুলো কোথায়? সানায়া হেসে বলল, চিন্তা করবেন না, করা আদেশ আছে। ওরা মার্কেটের বাইরেই আছে, ভিতরে ঢুকতেই দিইনি। ইভান হাসল। হঠাৎ কি ভেবে বলল, আপনি আমাকে একটা সাহায্য করবেন? আসলে অরুণিকার জন্য একটা শাড়ি কিনতে এসেছি, একটা পছন্দ করে দিবেন? আমার আসলে শাড়ির ব্যাপারে কোনো আইডিয়া নেই। অবশ্যই করে দেব। তা আপনি কি শুধু শাড়ি কিনতে এসেছেন? না, ইমনের বিয়ের জন্য কিছু কেনাকাটা করব। তো বর কোথায়? নিজের পড়ার জন্য কিনতে এসেছি, বড় আলাদাভাবে বাজার করবে। আর আপনি? ও, আমি কিন্তু বিয়ের বাজার করতেই এসেছি, আপনার মতোই। ইভান ভ্রু কুঁচকে বলল, কার বিয়ে? ভাইয়ার বিয়ে, আমার বেস্ট ফ্রেন্ড রাহির সাথে। আসবেন কিন্তু বিয়েতে। ইভান রহস্যময় হাসি দিল। সানহায়া ভ্রু কুঁচকে বলল, এভাবেই মুখ বাঁকিয়ে হাসলেন কেন? হুম। ইভান হেসে বলল, ভাবছি দুইজনের ভাইয়ের বিয়ে, কি মিল আমাদের। সানায়া ইভানের কথায় অন্যদিকে তাকালো আর আনমনে হাসতে লাগলো। ইভান সানায়ার হাবভাব দেখে বলল, কোথায় হারিয়ে গেলেন? না, সত্যিই বলেছেন, আমাদের খুব মিল। এদিকে প্রায় 2 ঘন্টা ধরে একটার পর একটা দোকানে যাচ্ছে সানায়া, আর তার পিছে পিছে যাচ্ছে ইভান। ইভানের রাগে মুখ লাল হয়ে গেছে। তার বাম হাতে 5টা ব্যাগ আর ডান হাতে 6টা। সানায়ার হাতে শুধু 2টা ব্যাগ। এতেই সে কিছুক্ষণ পরপর ব্যাগগুলো ইভানের হাতে ধরিয়ে দিয়ে কখনো চুল ঠিক করছে, কখনো ব্যাগ থেকে টাকা বের করছে। সানায়া কোনোভাবেই ইভানের পিছু ছাড়ছে না। সানায়ার এই একটা স্বভাব
কেউ তার সাথে বন্ধুসুলভ আচরণ করলে সে মানুষটিকে ছাড়তেই চায় না, যেমনটা এই মুহূর্তে ইভানের সাথে হচ্ছে। ইভান বিরক্ত হয়ে বলল, ব্যাগগুলো বরং গাড়িতে তুলে রাখুন। সানায়া ব্যস্ত কণ্ঠে বলল, না, বদমাশ লোকগুলো আমাকে দেখলেই এবার পিছু ছাড়বেই না। ওরা নিচেই দাঁড়িয়ে আছে, দেখেছেন না? কিছুক্ষণ পর পর ফোন দিচ্ছে। ইভান উপায় না দেখে বলল, সত্যি বলতে কি আমার মাথা ঘোরাচ্ছে, কাল রাতে ঘুমাইনি তো তাই। সানায়া ব্যস্ত হয়ে সবগুলো প্যাকেট নিয়ে নিল আর ইভানকে বলল, চলুন ডাক্তারের কাছেই যাই। ইভান ব্যস্ত কণ্ঠে বলল, আরে না না, ডাক্তার দেখানোর মতো খারাপ লাগছে না। না, আপনাকে যেতেই হবে ডাক্তারের কাছে, চলুন। সানায়া হনহন করে সামনে যেতে লাগলো। ইভান মুখ ছোট করে বিড়বিড় করে বলল, কোন নাছরবান্দের পাল্লায় পড়লাম, আল্লাহ মুক্তি দাও আমাকে। সানায়া ইভানকে ডাক্তারের কাছে নিয়ে গেল। যদিও ইভান আরাফের চেম্বারে এসেছে, সানায়া আরাফের নাম ফলক দেখে বলল, আরফ তো স্কিনের ডাক্তার, আপনার তো মাথা ঘোরাচ্ছে। এই একই কথা, অ্যালার্জির কারণে মাথা ঘোরাচ্ছিল। অ্যালার্জির কারণে মাথা ঘোরায় নাকি? ইভান চোখ ছোট ছোট করে বলল। আমার ঘোরায়। আরাফের কেবিনে ঢুকতেই আরাফ ভ্রু কুচকে ইভানের দিকে তাকালো। সানায়া বলল, আপনার বন্ধুর অ্যালার্জি বেড়ে গেছে, অ্যালার্জির কারণে মাথা ঘোরাচ্ছে। আরাফ অবাক হয়ে বলল, অ্যালার্জি? কিসের অ্যালার্জি? ইভানের চোখের ইশারায় আরাফ আবারও বলে উঠল, ও হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জি আছে তো, অনেক অ্যালার্জি আছে। ওর অ্যালার্জির একমাত্র ওষুধ। ইভান ইশারায় কিছু একটা বলতেই সানায়া ইভানের দিকে তাকালো আর বলল, হাত দেখিয়ে কি বলছেন ওনাকে? আরাফ বলল, কিছু বলেনি, মাথা ঘোরাচ্ছে বোঝাচ্ছিল। ওর এই মুহূর্তে বিশ্রাম করা উচিত। ইভান বলে উঠল। হ্যাঁ, আমার খুব খারাপ লাগছে। সানায়া বলল, আরাফ, আপনি ওষুধ লিখে দিন। ইভান ভ্রু কুঁচকে বলল, ওষুধ তো বাসায় আছে, ওগুলোই খেয়ে নেব। সানায়া মাথা নেড়ে ইভানকে ধরতে যাবে। ইভান বলল, আমি ঠিক আছি, আপনি বাইরে যান। সানায়া বের হতে ইভান বলল, এই মেয়ে আস্ত একটা জোক, আমার মাথার সব রক্ত খেয়ে নিয়েছে। পুরো মার্কেট শুধু বকবক করেছে আর আমার হাতে বস্তা ধরিয়ে দিয়েছে। আরাফ বলল, কিসের বস্তা? বিয়ের বাজার। ইমনের? জি না, গেলাম তো সেই উপলক্ষে, কিন্তু এই মেয়ে আমাকে দিয়ে নিজের সব জামা পছন্দ করিয়েছে। পুরো মার্কেট তুলে নিয়ে এসেছে গাড়িতে। ইচ্ছে তো করছিল সবগুলো ব্যাগ দিয়ে মেয়েটাকে চেপে ধরে মেরে ফেলি। আচ্ছা এখন পানি খা। আরাফ পানি এগিয়ে দিয়ে ইভান গটগট করে পানি খেয়ে বলল, আচ্ছা আমি বাসায় যাচ্ছি, কাল থেকে সব মার্কেট তোরা করিস, আমি আর এই মার্কেটের মুখ দেখতে চাই না। এদিকে চেম্বার থেকে বের হতেই রাহির মুখোমুখি হয়ে গেল আরাফ। রাহি আরাফকে দেখে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, কেমন আছেন? আরাফ বলল, জি ভালো। কোথায় যাচ্ছেন? বাসায়। ও আচ্ছা, সময় হবে আপনার? কেমন সময়? আমার একটু স্কিনের সমস্যা হচ্ছে। রাহি তার হাত দেখিয়ে বলল, একটু দেখুন, কেমন যেন দাগ হয়ে গেছে। আরাফ ভালোভাবে দেখে বলল, এটা ফাইঙ্গাল ইনফেকশন। আমি আপনাকে একটা ক্রিম লিখে দিচ্ছি, ওটা এই জায়গায় লাগালে ঠিক হয়ে যাবে। আরাফ ব্যাগ থেকে লেখার জন্য কাগজ বের করতে যাবে, তখনই রাহি বলল, পাশে একটা রেস্টুরেন্ট আছে, চলেন সেখানে গিয়ে বসতে পারি। আরাফ কিছুক্ষণ ভেবে বলল। আচ্ছা চলুন। এদিকে রাহি আর আরাফ রেস্টুরেন্টে ঢুকতে সাহেল গাড়ির কাঁচ তুলে ড্রাইভারকে বলল, বাসায় চলো। আর সে মনে মনে ভাবছে, রাহি কি সত্যিই আমার কাজের জন্য আমাকে বিয়ে করতে চায় না, নাকি ওর না চাওয়ার কারণ আরাফ চৌধুরী? যদি এর কারণ আরাফ চৌধুরী হয়, তাহলে মিস্টার চৌধুরীর কপালে দুঃখ আছে। সিগারেট হাতে নিয়ে টেবিলের উপর পা তুলে আয়েশ করে চেয়ারে বসে আছেন বাস্কার গ্রুপের এমডি রিয়াজুর রহমান। বয়স 48 পেরিয়েছে। তার সামনে দাঁড়িয়ে আছে তার ঘনিষ্ঠ সহচর নিয়াজ হোসেন। নিয়াজ হোসেন বয়সে রিয়াজুর রহমানের 2 বছরের বড়, তবুও তাদের মধ্যে তুইতকারী বন্ধুত্ব। বয়সের ব্যবধান 2 বছর হলেও নিয়াজ হোসেনকে দেখলে তার বার্ধক্য প্রকাশিত হয়, কিন্তু রিয়াজুর রহমানকে দেখলে 48 পার করেছেন বলে মনে হয় না। তার শুধু চুলগুলোই পেকেছে, যা তিনি কৃত্রিম রঙের স্পর্শে লাল করিয়ে রাখেন। বয়স হলেও দাড়ি রাখবেন না, আর খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সচেতন হওয়ায় তিনি এখনও ফিট আছেন। তিনি এমন প্রকৃতির মানুষ, যাই কিছু হয়ে যাক দিন লিপিতে একটু পরিবর্তন ঘটান না। তার রুটিনে প্রতিদিন একটার বেশি সিগারেট থাকে না।
পুরো দিন মানসিক চাপ না থাকলে তিনি রাতে তার ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থেকেই সিগারেট ধরান। আর যদি দিনে কোনো চাপ তার উপর এসে পড়ে তাহলে রাতে আর প্রিয় মানুষটিকে দেখেন না, কারণ তার মানসিক চাপ হালকা করার জন্য ওই একটা সিগারেটই বরাদ্দ থাকে। এদিকে নিয়াজ হোসেন রিয়াজুর রহমানকে সিগারেট খেতে দেখে বললেন, ভাই আমার কদিন বা আছেন, তার শরীর ভালো না। ডাক্তার তো জানিয়েই দিয়েছে যে তার সময় খুবই কম। তুই এবার আমার ইচ্ছেটা পূরণ করে ফেল। রিয়াজুর রহমান কোনা চোখে নিয়াজের দিকে তাকিয়ে বললেন, দেখ নিয়াজ, এত শখ হলে তুই নিজেই আরেকটা বিয়ে করে নে। হাস্তা গফিরুল্লাহ, ছেলে মেয়ের বিয়ে দিয়ে ফেলেছি, এই বয়সে দ্বিতীয় বিয়ে? তো আমাকে কেন বিয়ের কথা বলছিস? তুই তো বিয়েই করিসনি, অরূপাকে কি এবার ভুলে যাওয়া উচিত নয়? রিয়াজুর রহমান মুহূর্তেই চোখ মুখ শক্ত করে বললেন, সব মানুষ ভুলে যাওয়ার জন্য মনে জায়গা পায় না, কিছু মানুষ মরেও হৃদয়ে বেঁচে থাকে। কিন্তু ভাই, তুই বিয়ে না করে যে পাপ করে যাচ্ছিস সেটা কতটা ন্যাক্কারজনক জানিস? রিয়াজুর রহমান চুপ করে রইলেন। নিয়াজ হোসেন বললেন, আম্মা যদি জানে তুই বিয়ে ছাড়া মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখিস, একদিনও বাঁচবে না। আল্লাহকে ভয় কর, নামাজ দোয়া পর, বয়স তো শেষ হয়েই যাচ্ছে। রিয়াজুর রহমান চেঁচিয়ে বললেন, অরূপাকে চেয়েছিলাম আমি, মেয়েটা আমার নেশা ছিল, নেশা। আমি ওর মধ্যে এত ডুবে গিয়েছিলাম যে ওকে পাওয়ার জন্য আমি সব করতে পারতাম, কিন্তু ও আমাকে সুযোগ না দিয়ে আত্মহত্যা করে জাহান্নামে চলে গেছে। আমিও তাই জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। নিয়াজ হোসেন দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নেড়ে বললেন, আল্লাহ তোকে হেদায়েত করুক। নিয়াজ হোসেন এই বলে চলে গেলেন। এদিকে রিয়াজুর রহমান টেবিলের ওপর অনেকগুলো মেয়ের ছবি, মা তাকে বিয়ে দেওয়ার জন্য এই ছবিগুলো সংগ্রহ করে নিয়াজে দিয়ে পাঠিয়েছিলেন। আর তা দেখে রিয়াজুর রহমানের মাথা বিগড়ে গিয়েছে। তিনি ছবিগুলো সব একত্র করে লাইটার দিয়ে সব ছবিগুলোতে আগুন ধরিয়ে দিলেন। বললেন, যেদিন ঠিক অপরূপার মতো কেউ আমার মনে জায়গা নিতে পারবে, সেদিনই আমি মানুষ হব। ফোন বেজে ওঠায় তিনি ছবিগুলো বেসিনের উপর ফেলে দিয়ে পানি ছেড়ে দিলেন আর ফোন রিসিভ করে বললেন, মিস্টার রহমতুল্লাহ, আপনার সমস্যাটা কি বলুন তো? আমাকে ফোন দিয়ে আপনি এই পাড়া ওই পাড়ার খবর দিতে থাকেন। এই দায়িত্বের জন্য কি আপনাকে আলাদা করে বেতন কেউ দিচ্ছে? রহমতুল্লাহ হেসে বললেন, কি যে বলেন রিয়াজ সাহেব, আমি তো আপনার খবর নেওয়ার জন্যই ফোন দিয়েছি। আমার খবর নেওয়ার চেয়ে আপনি অন্যের খবর আমাকে বেশি দেন। আপনাকে জানাতে ভালো লাগে। তা আজ কার খবর দেবেন? আপনি বোধহয় ইদানিং নিউজ দেখছেন না? আমার এসব নিউজ দেখার সময় নেই। আমাকে নিয়ে কোনো খবর থাকলে আমার লোকেরা আমাকে জানিয়ে দেয়। তবে এই খবরটা আপনার অজানা রয়ে গেল কিভাবে জানাব? কোন খবর? মৈত্রী গ্রুপ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, শুনেননি? রিয়াজুর রহমান কথাটি শুনে কপাল ভাঁজ করে চেয়ারে বসলেন। তারপর বললেন, বুঝলাম না, সোজাসুজি কথা বলুন। আপনার প্রাক্তন বন্ধুদের ব্যবসায়িক গ্রুপ নিজের জায়গা আবার ধরে নিয়েছে। অসম্ভব। সম্ভব জনাব, সম্ভব। ওদের কেউ বেঁচে নেই। তাহলে এটা? রহমতুল্লাহ রিয়াজুর রহমানকে থামিয়ে বললেন, বেঁচে আছে বলেই তো সম্ভব হয়েছে। কে বেঁচে আছে? আপনার কাছের বন্ধুর ভাগ্নে তাহমিদ, আপনার পুরনো পার্টনার আনিস চৌধুরীর ছেলে আহনাব, আরও আছে। আপনি বরং এই এক সপ্তাহের খবরগুলো দেখুন, তারপর সব জানতে পারবেন। রিয়াজুর রহমান ফোন রেখে গত 4 দিনের পত্রিকা ঘাঁটতে সব তথ্য পেয়ে গেল। তিনি সাথে সাথে নিয়াজ হোসেনকে ফোন করে বললেন, মৈত্রী গ্রুপের নতুন 2 এমডির সব তথ্য আমাকে পাঠা ফার্স্ট, আর বাকি যারা বেঁচে আছে তাদের সবার ডিটেলসও দিবি। এদিকে সন্ধ্যায় এলাকার গলিতে হাঁটতে বের হয়েছে ইভান। হঠাৎ সে দেখলো গলির সামনে 2টা ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে। সে কাছে যেতেই দেখলো মেয়েটা আর কেউ নয় বরং সানায়া। ইভান সানায়াকে তার এলাকায় দেখে কিছুটা অবাক হলো। সানায়া ইভানকে দেখে আনন্দিত কণ্ঠে বলল, আপনি আসবেন আমি জানতাম। ইভান সানায়ার কথায় কিছুটা অবাক হলো। সানায়া ইভানের হেলদোল না দেখে চেঁচিয়ে বলল, আরে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন কেন? মারুন এদের। ইভান ছেলেগুলোর কলার ধরে এক ধাক্কা দিয়ে পেছনে সরালো। তখনই সানায়ার বডিগার্ডগুলো এসে সানায়ার পেছনে দাঁড়ালো। ইভান ছেলে দুটোকে মারতে যাবে, সানায়া তাকে থামিয়ে দিয়ে বলল, থাক থাক, আর মারতে হবে না। ওরা বুঝেই গেছে ওরা কাকে বিরক্ত করছিল। এখন বলেও আর আমাকে বিরক্ত করার সাহসই দেখাবে না। সানায়া এবার ছেলে দুটোকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেরা দেখেছো, আমার আশেপাশেই কত লোক আছে। আমার চেহারাটা মনে রেখে দাও, পরের বার আমাকে দেখলেই যাতে রাস্তা পরিষ্কার দেখি।
ইভান সানায়ার কথায় ভ্রু কুচকে তার দিকে তাকালো। ছেলে দুইটা দৌড়ে চলে গেল। সানায়া তার বডিগার্ডদের দিকে ফিরে বলল, কোথায় থাকো তোমরা? আজ তোমাদের বিকেলের জন্যই আমার কত বড় বিপদ হতে পারতো জানো? তাদের মধ্যে একজন বলল। সরি ম্যাম। সানায়া ইভানকে দেখিয়ে গার্ডগুলোকে উদ্দেশ্য করে বলল, আজ ইনি না আসলেই আমার অনেক বড়ই বিপদ হয়ে যেত। স্যালুট করো ওনাকে। তারা সানায়ার কথায় ইভানকে স্যালিউট করলো। সানায়া এবার নরম কণ্ঠে বলল, তোমরা এবার এই জায়গায় দাঁড়িয়ে আমার অপেক্ষা করো, আমি ওনার সাথেই আছি, বুঝেছো? উনি থাকতে তোমাদের প্রয়োজনই নেই। কথাটি বলেই সানায়া ইভানের হাত ধরে সামনে হাঁটতে লাগলো। ইভান অবাক হয়ে সানায়ার দিকে তাকিয়ে রইল। কিছু দূর যাওয়ার পর ইভান নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, সব ব্যাপারটাই আমার কেন জানি স্ক্রিপ্টেড মনে হলো। সানায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, তাছাড়া আমার উপায় ছিলই না। ছেলে দুইটাকে আমি ভাড়া করে এনেছি, আমার ক্লাসমেটের এলাকার ছেলে। কিন্তু এগুলো করার কারণ কি? দেখছেনই তো, বডিগার্ডগুলো উঠতে বসতেই আমার পিছনে লেগেই থাকে। এখন ভেবেছি ওদের সামনে কাউকে যদি বিশ্বাসযোগ্য করে তোলা যায়, ওরা হয়তো তার সাথে আমাকে একা ছাড়বে, তাই এই নাটক করা। ইভান বুকে হাত গুজে বলল, বাহ, তাই এই নাটকে আমাকে ঢুকিয়েছেন কেন? সানায়া হালকা হেসে বলল, কারণ আমার আপনাকে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। ইন্টারেস্টিং। কয়েকবার দেখেই আপনি আমাকে বিশ্বাস করে ফেলেছেন। আচ্ছা এসব বাদ দিন, এখন যেহেতু বিশ্বাসযোগ্য মনেই হয়েছে, তাহলে এটা একটু আগাক। কি আগাবে? আমাদের সম্পর্কটা। যেমন? সানায়া হাত এগিয়ে দিয়ে বলল, ফ্রেন্ডস। ইভান কিছুক্ষণ ভেবে বলল, আগে বলুন, এই স্ক্রিপ্টেড নাটকে আমার এখানে আসাটা কি আপনার নাটকে আগে থেকে লেখা ছিল? সানায়া লাজুক হেসে বলল, না, আসলে আমি আপনাকে অনেক কয়েকদিন ফলোই করেছিলাম। ওই দুটো ছেলেই আপনার বের হওয়ার সময়টা আমাকে জানিয়েছে। আপনি প্রতিদিন সন্ধ্যায় 20 মিনিট হাঁটেন, তাই না? ইভান হেসে হাত এগিয়ে দিয়ে বলল, ফ্রেন্ডস। সানায়া তাড়াতাড়ি হাত মিলিয়ে একটা দীপ্তিময় হাসি দিল। তার হাসি দেখে মনে হচ্ছে তার বহু দিনের ইচ্ছে পূরণ হয়েছে। ইভান সেই হাসির দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল। দরজা খুলতেই শাহবাজ খানকে দেখে অবাক হলো আহনাফ। সেই 15 বছর বয়সে সে শাহবাজ খানকে দেখেছিল, তবু এই লোকটাকে চিনতে তার একটু দেরি হলো না। শাহবাজ খানও আহনাফকে চিনতে পেরেছেন, তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন, আহনাফ, অনেক বড় হয়ে গেছে দেখছি। কথাটি বলেই আহনাফের অনুমতি ছাড়াই ঘরে ঢুকে পড়লেন। আহনাফ নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, আপনি এখানে কেন এসেছেন? শাহবাজ খান আহনাফের শীতল কণ্ঠ শুনে তার দিকে তাকিয়ে বলল, খুব অভদ্র হয়ে গেছে মনে হচ্ছে। আহনাফ কপাল ভাঁজ করে তার দিকে তাকিয়ে রইল। শাহবাজ খান বললেন, বড়দের দেখলে সালাম দিতে হয় সেটাও তো জানো না, জানবে বা কিভাবে? শেখার বয়সে তো সব শিক্ষক হারিয়েছে। আহনাফ খ্যাপা কণ্ঠে বলল, আপনি এখানে কেন এসেছেন? অরুণিকাকে নিতে এসেছি। ওকে নিতে আসার তো আপনার কোনো অধিকার নেই। আমি ওর মামা, আমি ওকে নিয়ে যেতেই পারি। এসব কোন ধরনের তামাশা? আপনি হঠাৎ কোত্থেকে সেসব কথা বলছেন? আর তুমি আমার সাথে কেমন তামাশা করছো? আসার সাথে সাথেই অভদ্রের মতো কথা বলছো। আপনিও খুব একটা ভদ্রভাবে ঘরে ঢোকেননি, আপনার হাব ভাবে কোনো ভদ্রলোকের লক্ষণ দেখা যায়নি, তাই আমিও ভদ্রতা দেখানোর কোনো প্রয়োজন মনে করছি না। শাহবাজ খান হঠাৎ তার ছেলে সুরে বললেন, তাহলে এই ছেলেই হবে আমার ভাগ্নির উঠবে হাসবেন্ড? এমন অভদ্র বেদব ছেলের সাথে অরুণিকের বিয়ে ঠিক হয়েছে? তোমাকে তো আমার সেই সময় থেকে অপছন্দ ছিল। উপর থেকে তুর্য 2 সিঁড়ি নেমে শাহবাজ খানকে দেখে আবারও উপরে উঠে গেল। সে গিয়ে উপমাকে বলল, উপমা, তুমি টুইঙ্কেলের কাছে যাও, ওর সাথে কিছুক্ষণ থাকো, ও যাতে কোনোভাবেই নিচে না নামে। উপমা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? তুর্য তাগাদা দিয়ে বলল, আমি যা বলেছি আপাতত তাই করো। উপমা উপরে উঠতেই তুর্য বাকিদের ঘরে গিয়ে শাহবাজ খানের আসার খবর দিল। সবাই নিচে নামতেই শাহবাজ খান বললেন, সৈন্য বাইরে নিয়ে চলে এসেছে দেখছি, এবার অরুণিকাকেও হাসতে বলো। আরব শাহবাজ খানের সামনে দাঁড়িয়ে বলল, কি চান আপনি? অরুণিকাকে দেখতে এসেছি, ওকে নিতে এসেছি। আপনার হাতে ওরুকে দেব, এটা আপনি ভাবলেন কিভাবে? কেন এবার দেবে না? তা আপনি ভালো করে জানেন মিস্টার শাহবাজ খান। শাহবাজ খান দৃঢ় কণ্ঠে বলল,
জানি সেই খবরটা তো দেখেছ, যেটা দেখে তোমরা আমাকে খুনি ভাবছো আমি সেই রাতে মির্জাদের সাথে মিলিত হয়ে সবাইকে খুন করেছি। ওকে ফাইন, ভাবো যা ভাবা, আমি কাউকে এক্সপ্লেন করার প্রয়োজন মনে করি না। ইভান শাহবাজ খানের হাত ধরে দাঁতে দাঁত চেপে বলল, শুধু প্রমাণটা একবার পাই, তারপর সব দাদাগিরি বেরিয়ে যাবে। এরপর ইভান টেনে শাহবাজ খানকে ঘর থেকে বের করে দিল। শাহবাজ খান বললেন, আমি এতটুকুই বলবো, অরুণিকা আমার বোনের মেয়ে, জিহান জিসান আমার ভাগ্নে ছিল, নিপা আমার বোন ছিল, জুবের করিম চৌধুরী আমার ভগ্নিপতি ছিল। আমি বাইরের কারোর সাথে আত্মীয়তা রাখি না, কিন্তু আত্মীয়দের সাথে আত্মীয়তা ভালো রাখতে জানি। এখন কেউ যদি আমার নামে মিথ্যে অভিযোগ করে, মিডিয়া যদি আমাকে খুনি মনে করে, তাহলে আমার কিছুই করার নেই। তবে একটা কথা শুনে রাখো, অরুণিকা নিজ থেকে আমার সাথে যেতে চাইবে, আর ওই আনাবকে বলে দিও আমার ভাগ্নির বিয়ে ওই বেদব ছেলের সাথে কখনোই হবে না। ইভান ধরাম করে দরজা শাহবাজের খানের মুখের উপর বেঁধে দিল। ইমন বলল, এখন বাড়ির বাইরে আরো কয়েকজন পাহারাদার লাগাতে হবে। এদিকে রাতে অরুণিকার ফোনে একটা কল এলো। অরুণিকা ফোন ধরতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, ছোট্ট সোনামণি, অরুণিকা কেমন আছো মা? কে আপনি? আমি তোমার শুভাকাঙ্ক্ষী। অরুণিকা কিছুটা অবাকই হলো। লোকটা আজ তাকে তার মামার বাসায় আসার ঘটনাটি বলল, আর কিভাবে 6 জন তাকে অপমান করে বের করেছে সব জানালো। অরুণিকা বলল, আপনি আমাকে এসব কেন বলছেন? তোমাকে সতর্ক করতে চাইছি, এই 6 জন তোমার সাথে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ভুলে যেও না, তুমি 50% অংশের মালিক। এই 50% অংশে মৈত্রী মেনশনের অর্ধেক জায়গায় এসে পড়েছে। তোমার বাবা দাদার পৈতৃক সম্পত্তি সব অনেক কিছু। তুমি 1 কোটি টাকার মালিক হয়ে গেছো। এখন এই টাকাগুলো তোমার কাছ থেকে নেওয়ার জন্যই এই 6 জন তোমাকে ব্যবহার করছে। অরুণিকা বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, চুপ করুন, আমার লাগবে না 50% সম্পত্তি। নিলে নিক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার মূল সম্পদ সেই 6 জন পুরুষ যাদের নিয়ে আপনি আমাকে এখন উল্টাপাল্টা কথা বুঝাচ্ছেন। আরেকবার ফোন করলে আপনার নামে আমি মামলা করে আসব, আপনার সিম বন্ধ করিয়ে দিব। অরুণিকা ফোন কেটে দিল। লোকটাকে যাচ্ছে তাই শোনালেও অরুণিকা কোনোভাবে নিজের মনকে শান্ত করতে পারছে না। সে বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলল, আর কেউ আমাকে ধোকা দিল, আরাফ কখনোই আমাকে ধোকা দেবে না। আমি আরাফকে বিশ্বাস করি। আজ অনেক দিন পর নিয়াজ হোসেনের সাথে মার্কেটে এসেছেন রিয়াজুর রহমান। সাধারণত তার জিনিসপত্র কেনার দায়িত্ব নিয়াজ হোসেনের ওপরেই থাকে, তবে আজ তিনি সহ এসেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ আটকে গেল। তিনি মুগ্ধ দৃষ্টিতে সামনে তাকিয়ে আছেন। নিয়াজ হোসেন রিয়াজুর রহমানকে থমকে যেতে দেখে বললেন, কি হয়েছে, দাঁড়িয়ে গেলি কেন? রিয়াজুর রহমান মুচকি হেসে বললেন, নিখুঁত সৌন্দর্য। নিয়াজ হোসেন সামনে তাকিয়ে একটা মেয়েকে দেখে বললেন, আমার মেয়ের বয়সী মনে হচ্ছে। রিয়াজুর রহমান ভ্রুকুচকে বললেন, কার মেয়ের বয়সী জানতে চাইনি। আমার যেহেতু মেয়ে নেই, তাহলে মেয়ের বয়সী বলতে কোনো নারী আমার জন্য এই পৃথিবীতে নেই। সবগুলোই আমার বয়সী। আমি এই মেয়ের সব ডিটেলস চাই। নিয়াজ হোসেন বললেন, পৃথিবীর সব মেয়ের ডিটেলস নিয়ে আমি বসে থাকি না। আমাকে কি তোর গুগল মনে হচ্ছে? মায়ের শেষ ইচ্ছে পূরণ করার সময় এসে গেছে নিয়াজ। নিয়াজ হোসেন অবাক হয়ে বললেন, তুই এই মেয়েকে দেখি বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস? রিয়াজুর রহমান কোনো কথা না বলে মার্কেট থেকে বেরিয়ে পড়লেন। নিয়াজ হোসেন মনে মনে বললেন, এই রিয়াজ আমাকে আবার কোন ঝামেলায় ফেললো? বুড়ো বয়সে আমাকে হেনস্থা করিয়েই ছাড়বে দেখছি। এদিকে ইভান আর সানায়া একটা রেস্টুরেন্টে বসে আছে। ইদানিং তাদের প্রায়ই দেখা হয়। তাদের বন্ধুত্বও খুব জমে উঠেছে। যেই ইভান খুব কম হাসত, সে এখন প্রাণ খুলে আসে, আর সেই হাসি বরাবরই সানায়াকে মুগ্ধ করে। প্রথম দিন থেকে ইভানের ব্যক্তিত্ব সানায়াকে মুগ্ধ করেছিল। সেই থেকে সে যতবারই ইভানকে দেখেছিল, মুখে গম্ভীর ভাব রাখলেও মনে মনে খুব খুশি হতো। মাউসিয়া তার ইভানের এঙ্গেজমেন্টেও যাওয়ার মূল কারণ ইভানকে দেখা। তবে সানায়া তার অনুভূতির কথা কাউকে বলেনি, এমনকি রাহিকেও এসব জানে না। তার ভালো লাগা সে নিজের মাঝেই জমিয়ে রেখেছে। সানায়া আর ইভান কথা বলছিল, হঠাৎ এক মহিলা চেয়ারে বসতে গিয়ে থপ করে নিচে পড়ে গেল। ইভান উঠে মহিলাটি বসিয়ে তার কোলের বাচ্চাকে নিয়ে নিল। মহিলাটির কোলে 1 বছর বয়সী একটা বাচ্চা ছিল। রেস্টুরেন্টের অনেকেই মহিলাটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আর ইভান সেই বাচ্চাটির কান্না থামানোর জন্য বিভিন্ন মুখভঙ্গি দিচ্ছে।
সানায়া তা দেখে আনমনে হাসছে। ইভান মহিলাটির ব্যথা কমলে তার কোলে বাচ্চাটাকে দিয়ে দিল। এরপর সে খাবারের বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সানায়া তাকে দেখে বলল, বাচ্চাদের সাথে খুব সখ্যতা আছে দেখছি। ইভান হেসে বলল, ওটা তো অনেক শান্ত বাচ্চা ছিল। যেখানে একটা রকচটা বাচ্চাকে বড় করে তুলেছি সেখানে সখ্যতা তো থাকবেই। কে সে? অরুণিকা, সেই দুষ্টু ছিল মেয়েটা, তবে ও আমাকে অনেক ভয় পায়। স্বাভাবিক, যা এক্সপ্রেশন দেখাও তোমার চোখ দেখলেই বড় বুড়োরাও ভয়ই পেয়ে যাবে। কিন্তু তুমি তো একটু ভয় পাও না। সানায়া মনে মনে বলল, যে রাগী চেহারার উপর পটে আছি সেটা দেখে ভয় পায় কিভাবে বলো? সবাই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। একটু পরই তারা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তুর্য গাড়িতে ব্যাগগুলো উঠিয়ে গেটের কাছে এসে দাঁড়ালো। তখনই তার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো আদিলের কল। সে রিসিভ করতেই আদিল ব্যস্ত কণ্ঠে বলে উঠল, তুর্য, কোথায় তুমি? তুর্য ভ্রুকুচকে বলল, আমরা বের হচ্ছি ভাইয়া, আপনি ঠিক আছেন তো? না, আমি ঠিক নেই, কিছুই ঠিক নেই। তুমি এখন আমার দেওয়া লোকেশনে আসো। তোমাদের সাথে অনেক বড় ধোঁকা হয়েছে। আমার কাছে সব প্রমাণ আছে, কে তোমার পরিবারকে খুন করেছে, কেন করেছে, সব তথ্য আমার হাতে আছে। তুমি খুব তাড়াতাড়ি আসো। তুর্য ফোন রেখেই ঘরে ঢুকে আহনাফকে তার সাথে যেতে বলল। সাথে তার পিস্তলটি সাথে নিল। উপমা তুর্যের হাতে পিস্তল দেখে ভীত কণ্ঠে বলল, কোথায় যাচ্ছেন আপনি? তুর্য কোনো উত্তর না দিয়ে বেরিয়ে পড়ল। তারপর আহনাফকে গাড়িতে আদিলের বলা কথাগুলো বলল। তাড়াহুড়োতে সবাইকে জানাতে পারেনি, তাই আহনাফ আরফকে মেসেজ দিয়ে সার সংক্ষেপে জানিয়ে দিল। 20 মিনিটের মধ্যে আদিলের দেওয়া ঠিকানায় পৌঁছে গেল তারা। গাড়ি থেকে নেমেই দেখলো একটা পুরনো বাড়ি। তুর্য পিস্তলটি পেছনের পকেটে নিয়ে ধীর পায়ে ভেতরে ঢুকলো। আহনাফ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি তোমার পিস্তলটি সাথে আনিনি। এখন যদি কারোর উপর অ্যাটাক করতে হয়? তুর্য বলল, করতে হলে করব। এখন আমার পিস্তলে মাত্র 3টা বুলেট আছে, আর আমি কারো উপর অ্যাটাক করতে ইচ্ছুক নই। আমি শুধু আমার পরিবারের হত্যাকারীদের উপরই এই বুলেটগুলো ছুটতে চাই। কিন্তু কেউ যদি সামনে চলে আসে তাহলে শারীরিক শক্তি দিয়ে তার উপর অ্যাটাক করব। আহনাফ বলল, মারতে পারবি তো? তুই পারবি? কলকাতা 1 বছর তো এসবের উপরে ট্রেনিং নিয়েছে, কিন্তু তুই তো শিখিস নে। তোর উপর অ্যাটাক করলে কিভাবে সামলাবি? এখন এসব কথা বন্ধ কর, দেখি কি হয়। তারা ভেতরে ঢুকে আশেপাশে তাকাতে লাগলো। আহনাফ বলল, তুর্য, তুই কি শিওর আমাদের এখানে আসতে বলেছে? হ্যাঁ, এই লোকেশনটাই তো শেয়ার করলো। তারা দোতলায় উঠতেই ওপরে কারো কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেল। এক সিঁড়ি উঠতেই ওপর থেকে কেউ একজন তার ওপর গোলাবর্ষণ করতে শুরু করলো। অতর্কিত আক্রমণে গুলিটা সোজা তুর্যের হাতে এসে লাগলো। মুহূর্তেই তার হাত থেকে পিস্তলটা পড়ে গেল। আহনাফ তুর্যকে পেছনে সরিয়ে পিস্তলটা উঠিয়ে নিতেই মনে পড়ল পিস্তলে শুধু 3টি বুলেটই আছে। তাই সে তাড়াতাড়ি পিছু ফিরে তুর্যকে নিয়ে পিলারের পেছনে চলে গেল। তুর্য শক্ত করে নিজের হাতটা ধরে রেখেছে। আহনাফ তার ফোন বের করে আরফকে মেসেজ দিয়ে তাড়াতাড়ি সব জানালো। আরফ ফোন হাতে নিয়ে আহনাফের মেসেজ দেখে চমকে উঠল। ওপরের মেসেজটার দিকে মিনিট খানিক তাকিয়ে সে ইভান আর ইমনকে নিয়ে বেরিয়ে পড়ল। তাহমিদ যেতে চাইলে ওকে অরুণিকা আর উপমার খেয়াল রাখতে বলল। অরুণিকা আরফকে এভাবে বেরিয়ে যেতে দেখে তাহমিদের হাত ধরে বলল, ওরা এভাবে কোথায় যাচ্ছে? ওদের কিছু হয়ে গেলে আমার খুব ভয় লাগছে তাহমিদ। তাহমিদ অরুণিকার মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না, ওরা ফিরে আসবে। এদিকে আহনাফ তুর্যকে আড়াল করে পিলারের পেছনে দাঁড়িয়ে আছে। শত প্রশিক্ষণ নিলেও এইভাবে বাস্তবে কারো ওপর গুলি চালাতে হবে এর জন্য এই মুহূর্তে তারা প্রস্তুত নেই। তার গুলিতে যদি কারো মৃত্যু হয়, হোক সে খুনি বা ভাড়া করা গুন্ডা, তাহলে সে কিভাবে এই অপরাধবোধ থেকে নিজেকে বের করবে? এখন সে সেটাই ভাবছে। তুর্য আহনাফের চেহারা দেখেই বুঝতে পারল সে এই মুহূর্তে কি ভাবছে। তাই সে নিজের গুলিবিদ্ধ হাতটা দেখিয়ে বলল, আমার শরীরে এত রক্ত নেই, তাড়াতাড়ি এখান থেকে বের হ, নয়তো আমি এখানেই মারা যাব। মনে রাখিস, এরা আমাদের পরিবারের কাউকে ছাড়েনি। 2 বছরের দিশান, তাহমিদের প্যারালাইজড দাদি, তোর প্রেগনেন্ট চাচি, কাউকে ছাড়েনি। তাহলে তুই ওদের উপর এত দয়া দেখাচ্ছিস কেন? হত্যার বদলে হত্যা, এটাই ন্যায় বিচার। তারা আমাদের পরিবারকে এমনভাবে হত্যা করেছে যে লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেই তুই বললে শারীরিক শক্তি দিয়ে অ্যাটাক করতে। হ্যাঁ, কিন্তু এখন তো ওরা আমাদের উপর সোজাসুজি অ্যাটাক করেছে।
আহনাফের এবার রক্ত গরম হয়ে উঠল। সে হুট করে পিলারের পেছন থেকে বেরিয়ে পিস্তল তাক করলো ওপরের সিঁড়িতে। ওপরে কেউ নেই। সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। 3 তলায় উঠতেই তার দিকে গুলি ছোড়া হলো। সে নিজেকে দেয়ালের পেছনে আড়াল করে আত্মরক্ষা করলো। এখন শুধু ওদের বুলেটগুলো শেষ করতে হবে, তাই সে কিছুক্ষণ পরপর নিজেকে সামনে এনে আড়াল করছে। এরই মধ্যে সে ভেতরে নিজেকে আড়াল করার মতো পিলার খুঁজতে লাগলো, কিন্তু কোনোভাবেই আহনাফ ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। সে জোরে শ্বাস নিয়ে আস্তে করে ছাড়ল। সেই মুহূর্তেই তার মনে পড়ে গেল তার মায়ের হাসি মুখটা, দিশান আর অরুণিকার করা দুষ্টু মিষ্টি আবদারের কথা, বিকেলে মৈত্রী ম্যানশনের বাইরে বসে বড়দের চায়ের আড্ডা, আর অরুণিকার সেই 4 বছর বয়সে করা প্রশ্ন, বাবা কোথায়, বাবা কখন আসবে, আমি মায়ের কাছে যাব, মাকে ফোন করে আসতে বলো। আহনাফের চোখ ছলছল করে উঠল। তার পুরো শরীর রাগে কাঁপতে লাগলো। এবার সে আর থামলো না, পিস্তল তাক করেই সামনে এগোতে লাগলো। প্রথম বুলেট, দ্বিতীয় বুলেট দুটোই দেয়ালে এসে বিদ্ধ হয়েছে, তবে তৃতীয়টি সোজা এসে ঠেকেছে অপর পাশে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা লোকটির ওপর। আহনাফ এবার নিজেকে পিলারের পেছনে আড়াল করে অসহায় চোখে পিস্তলের দিকে তাকিয়ে রইল। এদের সাথে অ্যাটাক করার জন্য এই মুহূর্তে শারীরিক শক্তিটাই প্রয়োগ করতে হবে, কিন্তু যেখানে অপরপক্ষ বন্দুকধারী সেখানে তার শারীরিক বল দেখানো মোটেও ফলপ্রসূ হবে না। এদিকে লোক দুইটার মধ্যে অন্যটি বন্দুক হাতে সামনে আগাতেই সিঁড়ি বেয়ে উঠে ঠা ঠা করে বুলেট ছুটতে লাগলো ইভান আর ইমন। লোকটার বুকটা ঝাঁঝরা হয়ে গেল। পিস্তলে আবারও বুলেট ঢুকে সামনে এগিয়ে পিলারের পেছনে আড়াল করে রাখা আর একটা লোকের দিকে এগিয়ে গেল ইমন। ইমনের চোখ লাল হয়ে গেছে, পানিগুলো চোখে চিকচিক করছে। সে লোকটার বুকে খুব জোরে লাথি মারতেই দেখলো সামনের মেঝেতে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। ইভান লোকটাকে ইচ্ছে মতো ঘুষি মারতে লাগলো। আহনাফও এবার এগিয়ে এসে সামনে লোকটাকে মারছে, আর ইমন সেই রক্তের স্রোতের সূত্রপাত দেখতেই সামনে এগিয়ে গিয়ে থমকে গেল। তার হাত থেকে পিস্তলটাই পড়ে গেল। তার পুরো শরীরটা রিনরিনিয়ে উঠল। আদিলের গলা বেয়ে গলগল করে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। ইমন আর আগানোর সাহস পেল না, সেখানে সে ধপ করে বসে পড়ল। ইভান আর আহনাফও লোকটাকে মেরে হাঁটার উপযোগী না করেই ফেলেছে। তারা ইমনের বিধ্বস্ত চেহারা দেখে সামনে এগিয়ে দেখলো আদিলের গলা কাটা নিথর শরীর মেঝেতে পড়ে আছে। ইভান পেছনে ফিরে সেই লোকটার চুল টেনে ধরে বলল, কে মেরেছে আদিল ভাইয়াকে? লোকটা কাঁপা কণ্ঠে বলল, আমি মারিনি, বস মেরেছে। কে তোমাদের বস? আমাকে ছেড়ে দিন স্যার, আমি সত্যটা বলবো। ছেড়ে দেব, আগে বলো কে মেরেছে। শাহবাজ খান। ইভান নামটা শুনে লোকটার মাথায় গুলি বিদ্ধ করলো আর ইমনকে টেনে ধরে নিচে নামালো। এদিকে আরাফ তুর্যকে গাড়িতে বসিয়ে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। ইভান আর আহনাফকে নামতে দেখে সে বলল, কি হয়েছে, কোনো খবর পেয়েছিস? আহনাফ বলল, আদিল ভাইয়াকে মেরে ফেলেছে ওরা। তুর্য এই কথা শুনে থম মেরে রইল। আরাফের কান দিয়ে যেন গরম কিছু প্রবেশ করানো হয়েছে। সেই মুহূর্তেই থমকে গেল। ইমন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, উনি আমাদের জন্য খুন হয়েছেন। কি করবো এখন আমরা? উপমা আর ওর বাবা মাকে কিভাবে ফেস করবো এখন? ইভান দাঁতে দাঁত চেপে বলল, আর এসব করেছে ওই শাহবাজ খান। ওনার লোকে ওনার নাম বলে দিয়েছে। এই লোকটাকে মারতেই হবে। আই উইল কিল হিম। মুর্শিদ জুবায়েরের সহযোগিতায় কোনো টানা হ্যাচড়া ছাড়াই আদিলের লাশটা দাফন করা হয়েছে। ঘটনাস্থলে আরও 2টা লাশ পাওয়া গিয়েছে, আর তারা তুর্য আর ইভানের পিস্তল থেকে চালানো গুলিতেই মারা গেছে। তবুও তাদের উপর কোনো মামলা হয়নি, বরং এই লোক দুইটা যে ভাড়া করা আসামি তার প্রমাণ দিয়ে থানা থেকে বেরিয়ে এলেন মুর্শিদ জুবায়ের। তবে আদিলের খুনের জন্য উপমার বাবা মা 6 জনকেই দোষারোপ করে যাচ্ছেন। এদিকে উপমা পাথরের মতন ভাই রক্তাক্ত জামাকাপড় হাতে নিয়ে বসে আছে। মিসেস জুলেখা পুরো ঘরে দৌড়ে দৌড়ে ছেলেকে খুঁজছেন আর পাগলাম করছেন। তাদের এলাকার সবাই জেনে গেছে তারা মৈত্রীদের সাথে আত্মীয়তা করেছে। প্রতিবেশীরাও কানাঘুষো করে বলছে, একেই বলে বেশি প্রভাবশালীদের ঘরে মেয়ের বিয়ে দেওয়ার নমুনা। মিসেস জুলেখা এসব শুনে উপমাকে ইচ্ছা মতো চড় মারলেন আর বললেন, তোর জেদের জন্য আমার ছেলে আজ বলির পাঠা হয়েছে। আমার ছেলেকে মেরে দিয়েছে ওরা।
উপমার বাবা থানায় গিয়ে তুর্য ও তার বন্ধুদের নামে মামলা করতে গেলেন, কিন্তু ক্ষমতার কাছে একজন বাবার পরাজয় হলো। মুর্শিদ জুবায়ের জানতেন আবেগী হয়ে উপমার বাবা মা 6 জনের নামেই মামলা করতে যাবেন, কিন্তু তারা তো নির্দোষ। তবে এই মুহূর্তে ছেলেহারা বাবা মা এই সত্যটা বুঝতে চাইবেন না, তাই আগে থেকেই তিনি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পুরো প্রশাসনকে নিজের দিকে করে ফেললেন। আর থানায় উপমার বাবার দেওয়া অভিযোগটা আর গ্রহণ করা হলো না। এদিকে ইমন মাউশিয়াতকে ফোন করে বলল, মাও, তোমাকে আরও অপেক্ষা করতে হবে, আদিল ভাইয়ের খুন হয়েছে। মাউশিয়াত ধপ করে চেয়ারে বসে বলল, কিভাবে? ইমন সব কিছুই মাউশিয়াতকে খুলে বলল। সব শুনে মাউশিয়াত কান্না ভেজা কণ্ঠে বলল, প্লিজ এসব ছেড়ে দাও, আল্লাহ সেই খুনিদের শাস্তি দেবেন। তোমরা এসবে আর জড়াতে যেও না। তোমরা সবাই কলকাতায় চলে এসো, আমরা এখানেই ভালো থাকবো। এখানের সিটিজেনশিপ নিলে তো আর কিছু হবে না, তাই না? ইমন বলল, এখন তো জবাব না দিয়ে আর সরে আসতে পারবো না। এতদিন আমাদের আমানতের জন্য এতদূর এসেছি, এখন অন্যের আমানতের জন্য লড়াই করব। এখন আর পিছু হটার সময় নেই। আপাতত বিয়ের তারিখ পেছাতে হবে, 2 মাস পর সব চিন্তা ভাবনা করব। বিয়ে নিয়ে আমার কোনো তাড়াহুড়ো নেই, আমি জানি দিন শেষে তুমি আমারই থাকবে, কিন্তু তোমাকে নিয়েই আমার চিন্তা, স্পেশালি অরুণিকাকে নিয়ে। ওকে কলকাতায় পাঠিয়ে দাও, আমার সাথে থাকুক, ওখানে যদি ওর কোনো বিপদ হয়। একসাথে বেঁচে ফিরেছি, একসাথে বেড়ে উঠেছি, মরলেও একসাথেই মরবো। যতক্ষণ বেঁচে থাকবো জুবাইর আঙ্কেলের আমানতের হেফাজত করব। অরুণিকার কিছুই হবে না, আমরা 6 জন ওর জন্য যথেষ্ট। এদিকে তুর্য উপমার পাশে এসে বসল। উপমা মলিন মুখে দেয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে আছে। তুর্য তার হাতটি উপমার হাতের উপর রাখতেই উপমা এক ঝটকায় সেই হাত সরিয়ে দিয়ে বলল, দূরে সরে যাও আমার কাছ থেকে। তোমার জন্য আমার ভাইয়ের খুন হয়েছে, তুমি আমার ভাইয়ের আসামি, যাও এখান থেকে। উপমা মুখ থেকে তুমি ডাক শুনে তুর্য বুঝতে পারলো তাদের সম্পর্কে অনেক বড় পরিবর্তন এসে গেছে। বিয়ের পর থেকেই উপমা তাকে আপনি করে ডেকেছে, আর আজ প্রথম তাকে তুমি করে ডাকছে। তুর্য বলল, ভাইয়ের সাথে কথা হয়েছে, তার জন্য আমি খুব গিল্টি ফিল করছি। আর যে খুন করেছে তাকে আমরা ছাড়বো না, তাকে আমরা শাস্তি দেব। উপমা তাচ্ছিল্যের সুরে বলল, এত বছরে নিজের বাবা মার খুনিদের শাস্তি দিতে পারছো না, আর আমার ভাইয়ের খুনি শাস্তি দেবে? আমার ভাইয়ের খুনের হাসালে আমাকে তুর্য। আমি তোমার কে? হ্যাঁ, আমি এত বছর তোমার রক্ষিতা হয়েই আছি, যাকে তুমি শারীরিক চাহিদা মেটানোর জন্য ব্যবহার করেছো। শুধু তোমার কাছ থেকে এতটুকু পরিমাণ ভালোবাসা আমি পাইনি। তুর্য উপমার হাত ধরে বলল, ছি, কি বলছো তুমি এসব? তুমি আমার ওয়াইফ, তুমি এমন বাজে শব্দ কিভাবে নিজের জন্য ব্যবহার করছো? আমি তোমার ওয়াইফ, এটা শুধু তোমার রাতেই মনে আসে, তাই না? তুর্য উপমার হাতটা নিজের বুকের সাথে লাগিয়ে বলল, আল্লাহর ওয়াস্তে তুমি এসব কথা বন্ধ করো। আমি অনেক খারাপ, তবুও নিজেকে নিয়ে এমন কথা বলো না। তুমি আমার কাছে অনেক সম্মানের, প্লিজ উপমা, এমন কথা আর বলো না। উপমা তুর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুর্য তার হাতের ক্ষতস্থান চেপে ধরে কুকড়ে উঠল। উপমা এক নজর তুর্যের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর উপমার বাবা এসে তুর্যের হাত ধরে তাকে টেনে বাইরে নিয়ে গেলেন আর বললেন, আমার ছেলে মারা গেছে, এখনো 4 দিনও হয়নি। এখন আমরা আমাদের দ্বিতীয় সন্তানকে হারাতে চাই না। আমাদের এই 2টাই সম্পদ ছিল, তোমরা একটা কেড়ে নিয়েছ, এখন আর একটাই আছে, তাকে মুক্তি দাও, তাকে অন্তত বাঁচতে দাও। তুর্য কাপা কণ্ঠে বলল, বাবা, আমি উপমার খেয়াল রাখবো, আমি থাকতে। তুর্যকে থামিয়ে দিয়ে করিম সিদ্দিকী বললেন, আমি তোমার বাবা নই, আর উপমার খেয়াল রাখার জন্য ওর বাবা মা বেঁচে আছে। তুমি আমার মেয়েকে মুক্তি দাও, এই সম্পর্কটা এখানেই শেষ হোক। ও আমার ওয়াইফ, আমি ওর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো না। মিসেস জুলেখা আড়াল থেকে বেরিয়ে এসে বললেন, আমি উপমার মা, আমি জানি তোমাদের সম্পর্ক কতটুকু সুস্থ আর কতটুকু অসুস্থ, তাই এই সম্পর্ক বিচ্ছেদের তোমার এত আফসোস হওয়ার কথা না। তুর্য মিসেস জুলেখার কথা শুনে কোনায় দাঁড়িয়ে থাকা উপমার দিকে তাকালো। তুর্য তার দিকে এগোতে গেলেই সে দৌড়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ভেতর থেকে বলল, আমি আমার বাবা মার সাথেই থাকবো, আপনি আমাকে তালাক দিয়ে দেন, আমি আর আপনার সাথে ওই বাড়িতে থাকতে পারবো না। তুর্য বন্ধ দরজায় হাত দিয়ে বলল, সরি উপমা, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। প্লিজ এমন কথা বলো না, আমি তোমাকে ছাড়তে চাই না। করিম সিদ্দিক তুর্যকে টেনে ঘর থেকে বের করে দিয়ে বললেন,
তোমাদের অনেক ক্ষমতা আছে, হয়তোবা আমার মেয়েকেও ঝুলিয়ে রাখবে, সমস্যা নেই। আমাদের কাবিনের টাকার প্রতি কোনো লাভ নেই। উপমা নিজেই তোমার কাছ থেকে তালাক নেবে, খুব শীঘ্রই তুমি কাগজ পেয়ে যাবে। তুর্য হাত জোর করে হাঁটু গেড়ে বসে বলল, বাবা আমাকে একটু সুযোগ দিন। আমার তো বাবা মা নেই, আপনাদেরই আমি বাবা মার জায়গাটা দিয়েছি। প্লিজ আমার সাথে এমনটা করবেন না। আমি উপমাকে ভালো রাখবো, আমাকে প্লিজ আর একটা শেষ সুযোগ দিন। করিম সিদ্দিক তুর্যের মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন, আর তুর্য বসা থেকে উঠে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। অন্যদিকে উপমা তার রুমে লাগিয়ে রাখা তুর্যের ছবিগুলো একে একে নামাতে লাগলো। সে শব্দ করে কাঁদছে। রুমের বাইরে থেকে মিসেস জুলেখা মেয়ের কান্না শুনে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠলেন আর বললেন, আমার সাজানো গোছানো সংসারটা শেষ হয়ে গেছে। আমাদের আদিল আমাদের ফেলে চলে গেছে। ও তো উপমাকে সবসময় সাহস দিত, প্রেরণা দিত। এখন আমার মেয়েটাকে কে দেখবে? এদিকে নিয়াজ হোসেন রিয়াজুর রহমানের রুমে এসে বললেন, ভাই, ওই মেয়ের সব তথ্য পেয়েছি। রিয়াজুর রহমান মুচকি হেসে বললেন, কি নাম তার? উপমা করিম। খুব সুন্দর নাম। আর একটা খবর আছে, বল। উপমা তুর্য আহমেদের স্ত্রী। রিয়াজুর রহমান ভ্রুকুচকে বললেন, তুর্যটাকে? মৈত্রীদের সন্তান হাকিম আহমেদের ছেলে। রিয়াজুর রহমান থমকে গেলেন। নিয়াজ হোসেন আবারও বললেন, উপমা করিমের বড় ভাই আদিল সিদ্দিকের খুন হয়েছে 2 দিন আগে। ধারণা করা হচ্ছে মৈত্রীদের শত্রুই এই খুনের সাথে জড়িত ছিল। আমি যতদূর জানি মৈত্রীদের তো শত্রুর অভাব নেই। তাহলে এই কাজ কারা করেছে আর কেনই বা করেছে? আদিল খুনিদের ব্যাপারে কিছু তথ্য পেয়েছিল, লাস্ট কল রেকর্ডে এটাই পাওয়া গেছে। আর মুর্শিদ জুবাইয়ের এই মামলায় তাদের সাহায্য রিয়াজুর রহমান করছেন। হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, আমার গাড়িটা গ্যারেজ থেকে বের কর। মিসেস উপমা করিমের বাসায় আজ আমার বিনা নিমন্ত্রণে আগমন হবে, আর আজকের রাতের খাবারটা আমার পক্ষ থেকে যাবে। রুম বন্ধ করে বসে আছে তুর্য। উপমা ছাড়া ঘরটা শূন্য শূন্য লাগছে। এই ঘরের প্রতিটি দেয়ালের ফাঁকে ফাঁকে উপমার দীর্ঘশ্বাস আটকে আছে। তুর্য প্রতিবারই বলেছে সে উপমাকে ভালোবাসে, কিন্তু তার কাছে ভালোবাসার কোনো লক্ষণই ছিল না। তবে আজ তুর্য উপমাকে অনুভব করছে। সে বুঝতে পারছে নীরবে এতদিন তার পাশে থাকা মানুষটিকে ছাড়া সে কতটা অসহায়। বাড়ির সবাই নির্জীব হয়ে বসে আছে। অরুণিকা নিজেই রান্নাঘরে গেল দুপুরের রান্নাবান্না করার জন্য। আহনাফও তার পিছু পিছু গেল। অরুণিকা চুপচাপ রান্নার কাজ করছে। আহনাফ তার হাত ধরে বলল, কথা বলছো না কেন? অরুণিকা মলিন মুখে বলল, ভাবি চলে যাওয়ার পর থেকে আমার এই ঘরে মন বসছে না। কেন? আমরা তো আছে। ভালো লাগছে না আহনাফ, সত্যি ভালো লাগছে না। কেউ এভাবে আদিল ভাইকে এসে মেরে দিল। ওরু, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আমাদের উচিত উপমাকে সান্ত্বনা দেওয়া। আর তুমি কি ফোন করে বুঝিয়ে বলো তুর্যকে এভাবে দেখতে ভালো লাগছে না। অরুণিকা বলে রান্নায় মনোযোগ দিল। রান্না শেষ হলে অরুণিকা তুর্যকে ডাকার জন্য উপরে গেল। দরজা খুলে দেখলো তুর্য উপমার হাতের চুড়ি নিয়ে বিছানায় বসে আছে। অরুণিকা ভেতরে গিয়ে তুর্যের পাশে বসলো। তুর্য অরুণিকার দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে বলল, টুইঙ্কেল, ও কি আর ফিরে আসবে না? আমি কি ওকে খুব কষ্ট দিয়ে ফেলেছি? অরুণিকা কিছু বলার আগেই তুর্য ফুপিয়ে কেঁদে উঠল আর অরুণিকার কোলে মাথা রাখলো। অরুণিকা তুর্যের চুলে হাত বোলাতে বোলাতে বলল, রকস্টার, তুমি এভাবে কাঁদছো কেন? আমি আমার সুইটেস্টের ভাবিকে ফোন দিব। আহনাফ তো আমাকে ভাবির বাসায় নিয়ে যাবে বলেছে। দেখো, আমি গিয়ে ভাবিকে সাথে করে নিয়ে আসবো। তুর্য অরুণিকার হাত আঁকড়ে ধরে ভেজা কণ্ঠে বলল, তুমি আগে বলো, আমি কি বেশি খারাপ? কে বলেছে তুমি খারাপ? সবাই তো বলে, আমিও তো জানি। উপমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কত মেয়ের সাথে যোগাযোগ রেখেছি। আহনাফের যদি এত এত মেয়ের সাথে যোগাযোগ থাকতো, তখন কি তুমি আমায় ওর সাথে বিয়ে দেওয়ার চিন্তা করতে পারতে? পাড়াপাড়ি পরে হতো, আগে ওর নাক ফাটিয়ে দিতাম। তো উপমা ভাবির মাও এসব বুঝতে পেরেছে। তোমাকে নাকি কোনো মেয়ের সাথে রিক্সায় দেখলো। অনেক কিছুই তো শুনেছি আমি। তুমি যে রিকি দ্য স্টার, এটা তো এখনো সবাই জানে না। তুমি বরং সবাইকে এই সত্যটা জানাও, আর ভাবিকে তোমার স্ত্রী হিসেবে পুরো মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দাও। দেখবে ভাবি অনেক খুশি হবে। টুইঙ্কেল,
এরপর কি ও সত্যিই আমার কাছে ফিরে আসবে? ভাবি তোমাকে অনেক ভালোবাসে। তাহমি যেভাবে সতু আপুকে ভালোবাসে, আরাপ যেভাবে সায়ন্তনী আপুকে ভালোবাসে, তার চেয়েও বেশি ভাবি তোমাকে ভালোবাসে। সারাদিন ভাবি তোমার কথা বলতো, তোমার জন্য কত মজার মজার নাস্তা বানাতো, তুমি আসার আগে সুন্দর করে সাজতো, কিন্তু তুমি কখনোই ভাবির দিক মনোযোগী দাওনি। সারাদিন নিজের কাজে ব্যস্ত ছিলে। ভাবি কত সুন্দর, অথচ তুমি কি না ওই মেয়েগুলোকে সময় দাও যারা দেখতেও সুন্দর না, যাদের মনটাও নোংরা। আহনাফ তুর্যের ঘরের সামনে এসে ভ্রু কুঁচকে তুর্য আর অরুণিকার দিকে তাকালো। তুর্য এভাবে অরুণিকার কোলে মাথা রেখেছে, বিষয়টা আহনাফের হজম হলো না। সেই রুমে এসেই তুর্যকে টেনে উঠে তার কাঁধে হাত রেখে বলল, চল উপমাকে আনতে চাই।